প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএ মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় স্বর্ণ ব্যবসার ভিতর বাহির। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে একটি ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে নতুনভাবে আলোচনায় এসছে বাংলাদেশের স্বর্ণ ব্যবসা পরিস্থিতি। একটি জুয়েলার্সের প্রচুর পরিমাণে স্বর্ণ আটক করা হয়েছে এবং এটা বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ, যারা উপযুক্ত কর্তৃপক্ষ, তারা এটা আটক করেছেন। এটিকে কেন্দ্র করে জুয়েলারি সমিতি বা বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস যারা রয়েছে তারা একাধিকবার ধর্মঘট ডেকেছেন, প্রত্যাহার করেছেন, নানা ঘটনা ঘটেছে। কিন্তু মানুষের ভিতরে একটা আলোচনা চলছে আসলে বাংলাদেশের স্বর্ণ ব্যবসাটা কিভাবে চলছে। একই সঙ্গে আলোচনা এটাও চলছে যে কিভাবে চলা উচিত, কারণ বিশ্বব্যাপী অর্থনীতির সঙ্গে স্বর্ণের একটা গভীর সম্পর্ক রয়েছে। সেই স্বর্ণটা কতখানি বৈধভাবে দেশের ভেতরে সেটার ব্যবহার করা হবে, সেটার হস্তান্তর প্রক্রিয়া থাকবে, কি প্রক্রিয়া সেটা দেশের ভিতরে আসবে, বাইরে যাবে, সেই বিষয়গুলো বোধহয় সুনির্দিষ্ট নিয়মকানুন হওয়া উচিত। এবং এগুলো নিয়ে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, সরকারের বিভিন্ন মহল থেকে বেশ কিছু কথাও বলা হয়েছে। এমনকি স্বর্ণ ব্যবসায়ীরা দাবি করছেন একটা সুনির্দিষ্ট নীতিমালা হওয়া উচিত তাদের ব্যবসার ক্ষেত্রে। ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন বাংলাদেশের এনবিআর এর সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সভাপতি ডক্টর দিলীপ রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন প্রথম আলোর বিজনেস এডিটর বা বাণিজ্য পাতা সম্পাদক শওকত হোসেন মাসুম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনাটা ডক্টর দিলীপ রায়, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। যে প্রশ্নটা এই মুহূর্তে ঘুরছে, আমরা মূলত স্বর্ণ ব্যবসার দিকেই নজর দিতে চাই, সেটি হচ্ছে যে কি প্রক্রিয়াতে একজন স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণ পেয়ে থাকেন আর তার এই ব্যবসা প্রক্রিয়াটা কিভাবে চলে, বিশেষ করে স্বর্ণ পাওয়ার ক্ষেত্রে, সেটা প্রসেস করার ক্ষেত্রে এবং জুয়েলারি বিক্রির ক্ষেত্রে। আসলে আমাদের দেশে দীর্ঘদিন ধরেই আমরা একটা স্বর্ণ নীতিমালার দাবি করে আসছি এবং একসময় আমি যখন সভাপতি ছিলাম, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা উচ্চ পর্যায়ে কমিটি করে বেশ কিছুটা আমরা অগ্রসর হয়েছিলাম। পরে ওই আমলাতান্ত্রিক জটিলতায় বাণিজ্য মন্ত্রণালয় করবে না শিল্প মন্ত্রণালয় করবে, এই টানাটানির ভিতর আর ওই জিনিসটা হয় না। আমাদের দেশে জানেন যে এই স্বর্ণ শিল্পটা একটা প্রাচীনকাল থেকে আমাদের চলে আসছে। এর আমাদের বাঙালির কৃষ্টিতে স্বর্ণ শিল্পীরা যে নৈপুণ্য দেখায়, এটা বিশ্বের কোনো দেশে নাই। আজকে যে ভারত এত স্বর্ণেরই করছে, গর্ব করে তাদের অর্নামেন্টসে, এটাও করলাম। এই কারিগরগুলো একসময় আমাদের বাংলাদেশের বংশ পরম্পরায় তারা এখানে ছিল, কাজ পায় না বলে চলে গেছে। আমরা মূলত স্বর্ণ প্রাপ্তিটা যে দাবি করছি, যেটা পার্শ্ববর্তী দেশ বা বিশ্বের অন্যান্য দেশে আছে, আমাদের দেশের ওই সুযোগটা নাই। মূলত আমরা স্বর্ণটা পেয়ে থাকি রিসাইক্লিং গোল্ড, যেটা অর্থাৎ আপনি পুরাতন সোনা যখন আমার দোকানে চেঞ্জ করেন বা বিক্রি করে দেন, সেই গোল্ডের প্রাপ্তি থেকে আমরা একটা বড় অঙ্কের স্বর্ণ আমরা যোগান পেয়ে থাকি। দ্বিতীয়ত যেটা রয়েছে যে আমাদের ব্যাগেজ রুলের আওতায় 100 গ্রাম স্বর্ণ একজন যাত্রী উইদাউট ট্যাক্সে আনতে পারে, আর 200 গ্রাম ট্যাক্স দিয়ে সে দেশে আনতে পারে। এই স্বর্ণটাই যারা সমাজে ওই মানুষ বা দেশের বাইরে যায়, এরা আসার সময় এই স্বর্ণগুলি আনে। এর প্রয়োজনের যতটুকু লাগে এর থেকে একটা অংশ আবার হয়তো আমাদের কাছে বিক্রি করে। এখন যে প্রশ্নটা দেখা দিয়েছে যে আমাদের স্বর্ণ প্রাপ্তির তো কোনো ডকুমেন্ট নাই, কারণ যে পুরাতন স্বর্ণ আপনার বাড়ির, আপনার মায়ের গয়না, আপনার দাদির গয়না, 20 বছর 30 বছর পূর্বের গয়না যখন আমার দোকানে আপনি এনে বিক্রি করবেন বা এক্সচেঞ্জ করবেন, তখন আপনি তো আমাকে কোনো রিসিট আপনি দিচ্ছেন না। এবং তাঁতিবাজার বা অন্যান্য জায়গায় যে পাকা কারখানা রয়েছে, তারা যে এইগুলি রিফাইন করে যে গোল্ডটা দিচ্ছে, তাদেরও ওই ধরনের কোনো রিসিট দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমরা এই ব্যবসাটা কিন্তু একটা দুটো বৈধ পথের কথাই বলছেন, সেগুলো রিসিট থাকুক বা না থাকুক সামাজিকভাবে বৈধ। আমার মায়ের সোনা আপনি যখন গলাচ্ছেন তখন করছেন, এটা একটা ট্র্যাক রেকর্ড পাওয়া যায়। আপনি যখন ব্যাগেজ রুলের আওতায় আনছেন তখন একটা ট্র্যাক রেকর্ড পাওয়া যায়। কিন্তু এই ট্র্যাক রেকর্ডের বাইরে স্বর্ণের যে মজুদ আমরা দেখতে পাচ্ছি, রিপোর্টিং হচ্ছে যে শত শত টন স্বর্ণ, একজনের 13 মণ সোনা এক জায়গা থেকে যখন জব্দ করা হয়,
তখনই তো প্রশ্ন আসছে যে এর সঙ্গে বিশালভাবে চোরাচালানি যুক্ত আছে। 13 মণ সোনার যেটা বলতেছেন আপনি, 13 মণের অংশীদার গোলাম তারা 4 জন, একটা পরিবারের 3 ভাই পিতা, তাদের হয়তো লিমিটেড কোম্পানি কিন্তু সেপারেট দোকান, না, 4টি দোকান। আপনি কি স্বীকার করেন যে এই প্রক্রিয়ার সঙ্গে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটা চোরাচালান যুক্ত সোনা যেগুলো এগুলো যুক্ত হয়ে গেছে? আপনি একটা ভালো কথা বলছেন, যেহেতু আমার পাশেই আমার সাবেক চেয়ারম্যান স্যার রয়েছেন, উনি তো দীর্ঘদিন এনবিআর এর দায়িত্ব পালন করেছেন এবং এই ওনার আমলেই আমি সভাপতি ছিলাম। এই যে ঢাকা এয়ারপোর্টে বলেন বা বিভিন্ন অঞ্চলে যে স্বর্ণগুলি উনি ধরছে বা উদ্ধার হয়েছে, একটাও কি কোনো বৈধ দোকানদার যার স্বর্ণের দোকান আছে বাজারে একজন কি গ্রেপ্তার হতে পেরেছে বা প্রমাণ এরকম আছে? আমরা বারবার বলে থাকি যে সারা দেশের এই স্বর্ণটা কি করলাম, আজকে যে চোরাচালানি বলা হচ্ছে, এটা আমাদের বাংলাদেশটাকে একটা রুট হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই স্বর্ণ আমাদের দেশে একদিনে যে স্বর্ণ চোরাচালানি হয়, আমাদের দেশে 1 বছরের চাহিদা এটা, এটাকে আমরা শুধুমাত্র বাংলাদেশে একটা রুট হিসাবে এটা ব্যবহার করা হচ্ছে। এর সাথে প্রকৃত স্বর্ণ ব্যবসায়ীরা অতীতেও জড়িত ছিল না, এখনো না, এবং এ প্রমাণ কেউ আমাদের কোনোদিন দিতে পারে নাই। শওকত হোসেন মাসুম, আপনি স্বর্ণ ব্যবসার ভেতর বাইরে সম্পর্কে আপনার কি ধারণা, বিশেষ করে স্বর্ণের যোগান সম্পর্কে? অবশ্যই স্বর্ণের যোগান নিয়ে অনেক ধরনের সন্দেহ আছে। শুধুমাত্র ব্যাগেজ রুল বা মা দাদির নানির সোনা দিয়ে এই সমস্ত বাংলাদেশের চাহিদা মেটানো হচ্ছে, এটা বিশ্বাস করার কোনো কারণ আমি দেখি না প্রথমত। এবং এটা তো সত্যি যে সারা বিশ্বে, শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বেই সোনা চোরাচালানের একটা বড় একটা মাধ্যম। এখন রুট কতখানি ব্যবহার হচ্ছে, কতখানি বাংলাদেশে আসছে, বা এই যে সোনাটা আসছে তার বিপরীতে আমরা কি দিচ্ছি, সেগুলো তো অনেক ধরনের প্রশ্ন রয়ে গেছে। এটার সঙ্গে মাদকের সম্পর্ক থাকতে পারে, এটার সঙ্গে নারী শিশু পাচারের সম্পর্ক থাকতে পারে, এর সাথে অস্ত্রের সম্পর্ক থাকতে পারে, অনেক ধরনের সম্পর্ক থাকতে পারে। এবং আমরা অর্থনীতির একজন ছাত্র হিসেবে জানি, সাধারণত বলা হয়ে থাকে যে চোরাচালানের মাধ্যমে যে পরিমাণ যে কোনো ধরনের অবৈধ পণ্য ধরা পড়ে, সেটা আসলে মোট চোরাচালানের 1/10। এটা একটা মানে মোটামুটি রুল বলা যায়, টিপ অফ দ্য আইসবার্গ। হ্যাঁ, আমি এই এক বছরে একটা বছর যদি সুনির্দিষ্ট করি, যত সোনা ধরা পড়েছে, মনে করতে হবে এটা চোরাচালানের 10%, মাত্র 10%। সুতরাং 90% কিন্তু আমরা আসলে ধরতে পারি না। হিসাবটা আমরা এইভাবে মোটামুটি করা হয়। সুতরাং সারা বিশ্বে যে ঘটনা ঘটে আমরা এর বাইরে চলে গেছি, এটা ভাবার কোনো কারণ নেই। এখন কথা হচ্ছে যে স্বর্ণ ব্যবসায়ীরা বা দীর্ঘদিন ধরে যে স্বর্ণ নীতির কথা বলছেন, সোনা নীতির কথা বলছেন, এটা হচ্ছে না কেন? এটা যে শুধু ব্যবসায়ীরা চাচ্ছেন না বা ব্যবসায়ীরা মুখে বলেন ভিতরে চান না তা না, সেটার পাশাপাশি যারা এই নীতি করবেন তারাও চান কিনা, এটা নিয়ে আমার যথেষ্ট বড় ধরনের সন্দেহ রয়ে গেছে। কারণ এই যে চোরাচালান বলি বা অবৈধ হাত বদল বলি, যাই বলি না কেন, এর সুবিধাকে শুধু স্বর্ণ ব্যবসায়ীরাই পাচ্ছেন আর অন্যদিকে যারা দেখভাল করার দায়িত্ব তারা পাচ্ছেন না, এটা ভাবার কোনো ধরনের কোনো কারণ নেই। এবং আমরা যখনই আমরা সংবাদকর্মী হিসাবে যতটুকু বলি, যখনই আমরা রিপোর্টারকে বলি যে স্বর্ণ চোরাচালান নিয়ে একটা ভালো রিপোর্ট করতে, মোটামুটি সবই এসে থেকে থেমে যায় হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে যে যাদের ধরা পড়েছে, আমরা মগবাজারে একটা বড় ঘটনার কথা জানি, অনেকগুলো ঘটনাই আছে যে যারা ধরা পড়েছে, সে দেখা যায় মামলা বিচার হচ্ছে না, নিষ্পত্তি হচ্ছে না, যত স্বর্ণ ধরা পড়েছিল স্বর্ণের পরিমাণ কমে যাচ্ছে, নানান ধরনের ঘটনা ঘটতেছে। সুতরাং এটার সঙ্গে একটা বড় ধরনের একটা চক্র তো মানে বাংলাদেশের মধ্যেই আছে। সুতরাং এই চক্র সবাই যদি না চায়, এখন আমরা যে হঠাৎ করে মানে সোনা নীতির কথা বলছি, এটা আমি একদিনে পাবো না 6 মাসে পাবো, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। আমি অতটা আশাবাদী এখনো না, কারণ আমি জানি যে এইটা একটা বড় ধরনের ছোটদের। আপনি কি মনে করেন যে আসলে যে ঘটনার কারণেই এই আলোচনাটা আসুক না কেন, এই আলোচনাটা এসে একটা ভালো দিক হচ্ছে? অবশ্যই একটা ব্যবসায়ীরা কিন্তু বাধ্য হচ্ছেন বলতে, যে এবং ওরা অনেক আগেও বলেছেন, এমন না যে ঘটনা ঘটার পরে বলা শুরু করেছেন যে আমাদের একটা সোনা নীতি দেন, তার আগেও বলেছেন। কারণ সৎ ব্যবসায়ী অবশ্যই আছেন, এবং কারণ এখন যে ঘটনাটা ঘটেছে এটা তো সবার জন্য ভয়ের। যদি যারা ব্যবসা করেন প্রত্যেকেই যদি এখন শুল্ক গোয়েন্দা অধিদপ্তর যে হানা দেয়, এবং 90% আমি উনিও নিশ্চয়ই বলতে পারবেন যে কাগজপত্র দেখাতে পারবেন না। সুতরাং মনকে মন সোনাকে এইভাবে উদ্ধার হবে, তাহলে ব্যবসা কি হবে? আমাদের দর্শক আছেন, তার একটা প্রশ্ন নিয়ে নিই। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি।
আশরাফুল ইসলাম বলছিলাম। আমি মাননীয় এনবিআর এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ স্যারকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। করুন। স্যার দীর্ঘদিন এনবিআর এর চেয়ারম্যান ছিলেন। এনবিআর থাকা অবস্থায় স্যারের যে লক্ষ্যমাত্রা, মানে রাজস্ব লক্ষ্যমাত্রা, সেটা বেশ ভালোভাবে অর্জিত হয়েছে। স্যারকে সেজন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো স্যারের কাছে একটা মতামত জানতে চাই যে বিভিন্ন সময় কাস্টমস কর্তৃপক্ষ যে এয়ারপোর্টে স্বর্ণ আটক করে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কাছে এগুলো হ্যান্ড ওভার করে, তো বাংলাদেশ ব্যাংকের কি এমন কোনো নীতিমালা আছে যেটা স্বর্ণ ব্যবসায়ীর কাছে এই সমস্ত স্বর্ণ বৈধ উপায়ে অকশনের মাধ্যমে প্রদান করা, যাতে করে স্বর্ণ ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে হেনস্থা হইতে না হয়? তো এই ধরনের পদক্ষেপ কি বাংলাদেশ ব্যাংক বা এনবিআর কি গ্রহণ করেছে, বা সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই ব্যাপারে স্যারের কাছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনার প্রশ্ন বোঝা গেছে। আমি যেতে চাই ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে। আপনি দর্শকের প্রশ্ন ধরেও জবাব দিতে পারেন, অথবা আমি যে প্রশ্নটা করতে চাই, আপনার জানা মতে, যেহেতু আপনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, ইউ নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য বিজনেস, হ্যাঁ, আপনার জানা মতে ব্যবসাটা কিভাবে চলছে? ব্যবসাটা কিভাবে চলছে, স্বর্ণ ব্যবসাটা, বিশেষ করে যোগানকে যদি মাথায় রাখা হয়? ধন্যবাদ। এবং মাসুম সাহেব যেটা বলেছেন, আমি অনেকটা সেইটার কথা সূত্র ধরেই এবং এই ভদ্রলোকের প্রশ্ন থেকে, সেটা হচ্ছে যে প্রথমে পদ্ধতিটা বলি, খুব সিম্পল পদ্ধতি, যে আমাদের যে সোনাটা যেটা এয়ারপোর্টে ধরা পড়ে বা পড়ে, সেটা ওই যে ধরা পড়ে সে কিন্তু ত্রয়োদশ পুরুষের লোক, তার মানে সে আসল লোক না আর কি, মানে অনেক দূরের, মানে একজন কাউকে আর কি আনা হয় এবং তাকে সঙ্গে সঙ্গে থানায় সোপর্দ করা হয় আসামিটাকে। আর সোনাটা বাংলাদেশ ব্যাংকে সাময়িকভাবে জমা দেওয়া হয়। ওটা সাময়িক বলা হয় এই জন্যই যে এই কেসটি সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি এই সোনাটা রেখে দেবেন। কেসটা নিষ্পত্তি হতে বেশ কিছু সময় লাগে, কারণ স্বাভাবিকভাবেই বললাম তো যে যিনি আসেন তিনি আসলে এটার আসল না, তিনি একজন জাস্ট ভাড়াটে টাইপের। সেটা প্রমাণ করা এবং এর পিছনে অনেক সূত্র থাকে। মাসুম সাহেব যেটা বলেছেন যে এটা আমরা কোন সমাজের সোনার বিষয় নিয়ে আলোচনা করছি সেটা বুঝতে হবে। তার একটা বিশেষ অঞ্চল আছে, চক্র আছে, বিষয় আছে, বাইরের প্রভাব আছে, কোনো এককভাবে না। তা সুতরাং সেই আইনের সবকিছুর ভিতর দিয়ে ওই ভদ্রলোকের বিচার হতে বেশ সময় লাগে। সময় লাগার পরে যখন ওটা নিষ্পত্তি হয় যে হ্যাঁ এটা চোরাচালান হয়েছে, এটা ফরফিটেড হবে বা ইত্যাদি সব ঠিক হলো, তখন বাংলাদেশ ব্যাংকে আমরা বলি যে আপনি এই সোনাটা হয় নিজে রেখে দেন, কারণ ওদের ভল্টে ওদের রাখার নিয়ম আছে, ওদের নিজেদের স্বর্ণ কেনারও পলিসি আছে এবং সেটা রাখে। আর নইলে আপনারা এটা নিলামে বিক্রি করে যাই করেন, এটা ডিসপোজাল করে যে টাকাটা হবে সেই টাকাটা আমার রেভিনিউ এনবিআর এর আমাদের অ্যাকাউন্টে জমা দেবেন। এখন ওই যে বিচার করতে যে সময়টা লাগে, আর বাংলাদেশ ব্যাংকে আমরা যা দিয়ে রাখছি, পরে এটা ট্রাক রাখা, আসলে অনেকগুলো কেস আস্তে আস্তে হতে থাকে, ওইটার বিচার হলো, শেষ হলো, কখন এটার নিলাম হচ্ছে, বিচার হচ্ছে। এটা ঠিক যে বাংলাদেশ ব্যাংক থেকে এই সোনা ইচ্ছা করে কারোর কোনো জায়গায় বের করে দেওয়ার বা কোনো এরকম বিষয় নাই, সুযোগই নাই। তাহলে বাংলাদেশ ব্যাংকের ভল্টের টাকাও থাকবে না, এটা ঠিক আছে। কিন্তু তারা এটা নিলামে বিক্রি করতে পারেন, তারা নিজেরাও রাখতে পারেন, কারণ বাংলাদেশ ব্যাংকেরও সোনা কেনার প্রয়োজন পড়ে, সেটা তারা রাখতে পারেন। বিষয়টা মূলত থাকছে ব্যবসাটা। আপনি যেটা বলছেন, এই বাবু যেটা বলেছেন যে ঐতিহ্যগতভাবে স্বর্ণের ব্যবসা চলছে, কিন্তু আমাদের এই যে সোনা আসার এই নীতিমালা বা শিল্প নীতি বা ইত্যাদি এগুলো না থাকাতে, বহুদিন যাবত না থাকাতে, এখনো নাই, ফলে এখানে কিন্তু কোনো আধুনিক স্বর্ণ নির্মাণ করার শিল্প গড়ে ওঠেনি। আমাদের খুব হ্যান্ডকারশিপ ভালো আছে, আমাদের আছে, কিন্তু আমরা যান্ত্রিক যে এটা ক্রাফটসম্যানশিপ বা যেটা করার সেই শিল্প আসলে আমাদের গড়ে উঠেনি। আমাদের এরা খুব বসে বসে হাতে হাতে অনেকক্ষণ ধরে, হ্যাঁ, অটোমেশন হয়নি। অটোমেশন না হতে হচ্ছে কি, এদের এই জিনিস কিন্তু বিক্রির বা এটা রপ্তানি করবারও যে একটা সুযোগ হতে পারতো বা সুযোগ হতে পারতো, সেদিকে যেতে পারেনি। ইন দ্য মিন টাইম আমরা হয়ে গেছি একটা রুট, যেটা উনি বলেছেন, এটা রুট প্রচুর আসছে এবং এখানেই থাকছে তা না, সে আবার অন্যদিকে যাচ্ছে। সোনা এমন একটা কারেন্সি, সোনা এমন একটা জিনিস যা অল্প জায়গায় বহু মূল্যবান জিনিসকে বহন করা যায়। অতটা ডলার আপনি একসাথে নিতে পারেন না, অতটা টাকা আপনি একসাথে নিতে পারেন না, দেখতে দেখায়, কিন্তু এটা সামান্য কিছু সোনা ওটা করে যাওয়া যায়। এটা একটা প্লাস এর একটা আন্তর্জাতিক মূল্য আছে, আন্তর্জাতিক
বাজারও ওঠাপড় করে এই সোনার বিষয় দিয়ে, সুতরাং এটা হয়। আর আমাদের এই যে সোনা যেটা আসছে বা যাচ্ছে, সেখানেও সেই প্রক্রিয়াটা মোটেই স্বচ্ছ না, কারণ এটা হয় হুন্ডির দিয়ে হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, এবং এখানে কিন্তু একটা বিরাট লাভ লোকসানের ব্যাপার আছে। খুব অল্প দামে এনে খুব বেশি দামে বিক্রির বা এই জন্য এটা রুট হয়ে গেছে। এখন আমাদের দেশের যে চাহিদা, যা তৈরি হয় আর যা বিক্রি হয় বা যে হয়, সেই তুলনায় ওই একটা চালানের আমার মনে হয় সোনা ধরলে কিন্তু এটা হয়ে যায় এত কিন্তু আসে তার চেয়ে বেশি। এটাও ঠিক যে যা ধরা পড়ছে এনবিআর বা আমরা বলতে পারি যে আমরা সবই ধরছি, এটা তো বলবেই, কারণ দেখেন আমি কিন্তু সব ধরছি, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক যে 1/10 বা ওই যে 1/9 বা যা বলছেন, কারণ যখন খুব র্যাম্প্যান্টলি যখন চোরাচালানি হয় এবং যেটার সাথে বহু মূল্যবান জিনিস জড়িত থাকে, অনেক পক্ষ জড়িত থাকে, এমনকি যারা হয়তো নীতিমালার কথা বলছেন তারাও জড়িত থাকতে পারে, সেই সব ক্ষেত্রে সেই সব জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু চোরাচালানকে ঠেকানো বা যে খুব করা যায়, এটা কিন্তু যায়। আমাদের দেশের ডিমান্ড কিরকম গোল্ডের ইয়ারলি কোনো ডিমান্ড আছে কিনা, যদি ইয়ারলি ধরি? আসলে ওই ধরনের পরিসংখ্যান নাই আমাদের, তারপরেও ধরেন ইয়ারলি 5 থেকে 6 টন স্বর্ণ আমাদের লাগে। তাহলে যে আমরা পত্রিকার রিপোর্ট দেখছি যে 110 টনের মতো স্বর্ণ, অবৈধ স্বর্ণ এটা ডিটেক্ট করা হয়েছে প্রাইমারিলি, যেটা এনবিআর থেকে করা হয়েছে। এখন 110 টন যদি করে থাকে, এটা ধরেন 60 বছর আগের দোকান আছে, এখানে 2000-3000 টাকার ভরির স্বর্ণ আছে। এখন সারা বাংলাদেশে 10,000 ব্যবসায়ী, এখানে যদি আপনি 200 ভরি 500 ভরি করেও একটা মাঝারি পর্যায়ে ছোট পর্যায়ে দোকান সব মিললে হয়তো এই পর্যায়ে যেতেও পারে। ঐকিক নিয়ম হইতে পারে, যেহেতু আপন জুয়েলার্সে এত মন, শুধু এতগুলো দোকান আছে, পূরণ করে দিলে যেতে পারে। এটা সঠিক পদ্ধতি না। জুয়েলার্সের মতন জুয়েলার্স বাংলাদেশে হয়তো 5 থেকে 6টা আছে, কিন্তু আর তো 9,995 দোকান আছে যারা ক্ষুদ্র। না, আমি বাবুর একটা জিনিসকে আবার ক্লারিফাই যাই, মনে হয় ওনার খুব এটা বলে, পুরানো সোনা নিয়ে আপনি বলছেন যে আমাকে পাল্টিয়ে নতুন বানিয়ে দেন, তাহলে তো সোনা তো এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ওই পুরানো সোনাটা কি আপনি রেখে দিচ্ছেন? না, ওই পুরানো আমার দোকানে যে পুরানো সোনাটা জমা হয়, একজন 10 ভরি একটা সেট নেবে, তার পুরন সোনা হয়তো 3 ভরি দিল, আমি তখন মেমোতেই লিখে দেব যে 3 ভরি এক্সচেঞ্জ গোল্ড, 7 ভরির মূল্য এত, এই হিসাবে রেখেছি। ওই 3 ভরি ধরেন তো প্রতিদিন আমার হয়তো 15 দিনের যে জমাটা হবে, পরে এটা আমি কারখানায় যে এটা হলো ওইটার রেকর্ড আমার কাছে থাকে, ওইটার রেকর্ড আমার কাছে আছে। কিন্তু আমাকে যখন বাইরে এক্সচেঞ্জ না করে একজন স্বর্ণ বিক্রি করতে নিয়ে আসবে, বা আমি যার কাছ থেকে স্বর্ণ, যারা পাকা কারখানা রয়েছে, যারা পুদ্দার রয়েছে, তাদের কাছ থেকে যে স্বর্ণটা আমি নিব, সে তো আমাকে ওই ধরনের রিসিট দিতে পারতেছে না। যার কারণেই হলো আমার এই গোল্ডের উৎস ছাড়া একটা ব্যবসায়ীর, আপনি তো ছিলেন, আপনার সময় আমাদের এক সময় প্যাকেজ ভ্যাট ছিল, এখন ভ্যাট হয়েছে। আমরা আপনি ব্যবসায়ীর তো খালি উৎসর কাগজটাই না, আমার টিন, আমার ভ্যাট, আমার ট্রেড লাইসেন্স, আমার সেটা পয়েন্ট না, পয়েন্ট হচ্ছে একটা জুয়েলারি সমিতির তরফ থেকে একটা গোল্ডের বাংলাদেশের রিজার্ভ কি আছে, এটা একটা করা আপনাদের স্বার্থের জন্যই তো করা উচিত, যে কি পরিমাণ আছে এবং ইয়ারলি কি পরিমাণ ডিমান্ড হয়, কতটা ধরে রাখতে পারবেন, এটাও তো একটা পয়েন্ট। আমরা ধরে রাখতে পারবো, এই জন্য আমরা চাচ্ছিলাম যে একটা নীতিমালা হলে, আমাদের যদি একটা নীতিমালা হলো, তখন গভর্নমেন্টই বলতে পারতো এই নীতিমালা নিয়ে কথা বলবো, কার কত আছে আপনি ডিক্লেয়ার করুন। আমরা সেটা নিয়ে কথা বলবো একটা বিরতি থেকে ফেরত আসার পর। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। স্বর্ণ ব্যবসার ভিতর বাহির নিয়ে আলোচনা করছিলাম সাবেক এনবিআর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সভাপতি ডক্টর দিলীপ রায় এবং প্রথম আলোর বিজনেস এডিটর জনাব শওকত হোসেন মাসুমের সঙ্গে। যে প্রসঙ্গে একটা ছোট্ট করে তুলেছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সেটা হচ্ছে যে হয়তো পারফেক্ট তথ্য নেই, কারণ একটা ইনফরমাল জগৎ, বিশাল জগৎ চলছে, কিন্তু তারপরও যখন দেখা যায় যে কিছু কিছু জুয়েলারি হাউসে মানে পুরো সোনা স্বর্ণের যে কনসেন্ট্রেশনটা সেখানে খুব বেশি, 8টা 10টা 15টা, এইটা কেন ঘটে, এটা কারণটা কি? এটা কি সেটা বরঞ্চ সেই সমস্ত ব্যক্তিদের, তাদের প্রতিষ্ঠানের ভিতরে স্বাভাবিক কারণে মানুষের নজর যাবে। যদি এটা হতো যে 3000 দোকানের ভিতরে 2500 দোকানের গড়ে একই রকম,
500 কেজি 600 কেজি 700 কেজি আছে তা নয়, বেশিরভাগ যে ক্ষুদ্র কিন্তু কয়েকটা খুব বড়। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে কি, এই জুয়েলারি শিল্পটা তো দীর্ঘদিনের প্রাচীনতম। এদের যেসব দোকানগুলিতে আপনি এই যে বড় স্টক দেখতে পাচ্ছেন, এদের প্রত্যেকটা দোকানে বয়স অনেক বেশি। 1966-এ প্রতিষ্ঠিত, 67-এ। এই যে দীর্ঘদিন তারা ব্যবসা করছে এবং এদের ব্যবসার অংশীদার হয়ে গেছে, লিমিটেড কোম্পানি হয়ে গেছে, এর বাপ আছে, ছেলে আছে, তার পরবর্তী বংশধর আছে, দেখা যাচ্ছে কোম্পানির ওই নামটা রয়ে গেছে কিন্তু অংশীদারিত্ব কলাম 8 থেকে 10 জন হয়ে দাঁড়াইছে। যার কারণে আপনি এইরকম হয়তো 8-10টা দোকানের যারা দীর্ঘদিন ব্যবসা করে আসছে, এদের একটা পুঁজি বা এদের ক্যাপিটালটা বেশি হওয়ার কারণে এরকম হয়েছে। কিন্তু সারা দেশের চিত্র যদি আপনি দেখেন, এখানে গেলাম অনেক দোকান আমাদের এই নীতিমালা এবং এই যে ভ্যাট ট্যাক্সের কারণে, আপনি 10 বছর আগে যে দোকান ছিল আজকে 30% দোকান বন্ধ করে তারা অন্যদিকে চলে গেছে। এ প্রমাণও করলাম আমাদের এই বাংলাদেশে, আমাদের ঢাকায় শহরেই অনেক মার্কেটে দেখবেন আগে সোনার দোকান ছিল, এখন কাপড়ের দোকান হয়ে গেছে। মালিকানা কিন্তু উনিই রয়েছে, কিন্তু উনি আর সোনা চালাতে পারতেছে না। আজকে আমাদের লক্ষ লক্ষ কারিগর ছিল, আজকে তাঁতিবাজারে আপনি দেখবেন যে হয়তো 5 থেকে 7,000 কারিগর রয়েছে, কিন্তু একসময় এখানে 1.5 থেকে 2 লক্ষ এই স্বর্ণ শিল্পী ছিল। অতএব এটা যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন, এই শিল্পটাকে যদি সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা যেত, তাহলে আজকে গার্মেন্টসের পরে এইটা আমরা দাঁড়া করাতে পারতাম। শুধু আমাদের দেশে না, বিদেশে রপ্তানি করে আমাদের শিল্পীর যে নৈপুণ্যতা রয়েছে, যদি জুয়েলারি ইন্ডাস্ট্রিজ আমরা গড়ে তুলতে পারতাম, তাহলে আজকে গার্মেন্টসের পরে এটাই হইতে পারত। আপনার জানার মতে এই যে উনি যেটা বলছিলেন ডক্টর মজিদ, যে অটোমেশনের দিকে, এটি বাংলাদেশে কেউ কি গেছে এভাবে? যেতে পারে না, যে আইনের কারণে। আপনি একটা দোকানে স্বর্ণ রাখতেছেন, তার জন্য কৈফিয়ত দিতে হচ্ছে, উৎসর বিষয় হয়েছে। এই নীতিমালাটা যদি হয়ে যেত, তখন তো আমি ফ্রি মনে ব্যবসা করতে পারতাম, আমি স্বর্ণ আমদানি করতে পারতাম। বা অন্যান্য বিশ্বে আপনি কি দেখবেন, দেশে সরকার তাদের স্বর্ণ দেয়, বাংলাদেশ ব্যাংক বা তার কোনো শিডিউল ব্যাংক যদি স্বর্ণটা আমদানি করে, তার কাছ থেকে যারা বৈধ ব্যবসায়ী আছে, তার দৈনন্দিন চাহিদা, ওখান থেকেও আমি স্বর্ণ পেতে পারি। তো নীতিমালা না হওয়ার পরবর্তীটা তো একটা ছোট্ট নীতির অংশ। এই জিনিসটাও তো আমাদের দেশে নাই। একটু ডিফার করি, আমি আপনার কাছে যাব না, আমি এই পয়েন্টটাতে যাব। তার আগে আমরা একেবারে 12টা পৌঁছে যাচ্ছি, ফলে আমাদের সর্বশেষ সংবাদ শিরোনামগুলো একটু দেখে নিতে চাই এবং সঙ্গে সঙ্গে কিছু অনলাইন শিরোনাম। প্রথমে আমরা দেখে নিতে চাই চ্যানেল 24-এর সর্বশেষ সংবাদ শিরোনাম। জ্যান্ত মানুষ পুড়িয়ে মেরে খালেদা জিয়া আন্দোলন করে ক্ষমতায় যেতে চেয়েছিল। মানুষ পুড়িয়ে হলেও ক্ষমতায় যেতে মরিয়া বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রীর। আগামী নির্বাচনেও নৌকায় জনসমর্থনের আশা। এই দেশে নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে, হাসিনার অধীনে নয়। সহায়ক সরকারের অধীনেই হতে হবে আগামী নির্বাচন, বললেন খালেদা জিয়া। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। সৌদি আরবে পুলিশের এলোপাতাড়ি গুলিতে 2 বাংলাদেশি নিহত, শোকের সাগরে ভাসছে পরিবার। দক্ষিণ আফ্রিকাকে 8 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ 4-এ ভারত। সেমিফাইনাল খেলতে বার্মিংহামে বাংলাদেশ, ফাইনালে চোখ তাসকিনের। সেমিফাইনালে আছি আমরা, তো আল্লাহ যদি রহমত করে ফাইনাল খেলারও আশা করি ইনশাআল্লাহ। লংগদুতে যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন, হত্যাকাণ্ডের স্বীকারোক্তি রনেল জুনেলের। ছাত্রী লাঞ্ছিতের প্রতিবাদে দিনাজপুর হাজী দানিশ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, উপাচার্য বেশ কিছু সময় অবরুদ্ধ। আমরা একটু কয়েকটা অনলাইন একটু দেখে নিতে চাই। যদি তাকে দেখেন যে প্রথম আলোর শিরোনাম রয়েছে 15 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থা তুলে ধরে গণবিজ্ঞপ্তি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গণবিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তুলে ধরে। এটা একটা ভালো উদ্যোগ। সাধারণ জানা উচিত কোন বিশ্ববিদ্যালয়ের অবস্থা প্রকৃত অর্থে কি, এবং এই দায়িত্ব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নিতে হবে। BDNews24.com-এ দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বুঝেছে যে ভোটে তারা হারবে, খালেদা জিয়ার বক্তব্য, যেটা আমরা একটু দেখলাম। চ্যানেল 24-এর অনলাইনে দেখতে পাচ্ছি জনগণকে পুড়িয়ে হলেও ক্ষমতায় যেতে মরিয়া বিএনপি, প্রধানমন্ত্রী তার বক্তব্য রয়েছে। বিবিসির একটা অনলাইনে জেনারেল ইলেকশন 2017 ফ্যালন ডিফেন্স ডিউপি গভর্নমেন্ট ডিল,
তিনি মে যে সরকার গঠন করতে চলেছেন ডিউপির সঙ্গে, সেটা নিয়েই তারা বলছেন। সমকালের শিরোনাম, সরকার চাল নিয়ে ফাঁকা বুলি আওড়াচ্ছে, জাপা এমপি সংসদে তিনি বক্তব্য রাখছিলেন। এই শিরোনামগুলো আমাদের এই মুহূর্তে অনলাইনে কিছু কিছু শিরোনাম দেখলাম। সংবাদ শিরোনাম নিয়ে কারো কিছু বলার আছে কিনা? শওকত হোসেন মাসুম। না, এটা তো এখন আমরা সবসময় দেখি যে ইফতারের একটা রাজনীতি আছে, সেই ইফতারের রাজনীতি চলছে, এটা চলবে আর বেশ কিছুদিন। এবং যেহেতু সামনে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, সুতরাং দুই দলের পক্ষ থেকে নানান ধরনের কথা হবে, এটা হবে। হ্যাঁ, কিন্তু একটা গুরুতর বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আগের মতোই নির্বাচনের সময় যদি দলীয় অবস্থান নিয়ে, আদর্শ নিয়ে ডিবেট হতো ভালো, কিন্তু আগের মতোই সেই তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকার হবে কি হবে না, সেই পয়েন্টে ঠিক পুরনো জায়গাটাতে কিন্তু রাজনীতিটা ফেরত যাচ্ছে। শুধু এই সমস্যা যদি ওইভাবে বলেন তাহলে বলবো যে এই সমস্যা শুধু রাজনীতিতে না, পুরো বাংলাদেশই রয়ে গেছে এক অর্থে। হ্যাঁ, কারণ আপনি এই যে এক ধরনের অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা, অস্থিতিশীলতাটা, এটা অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা কিন্তু প্রভাব ফেলছে শুধু রাজনীতিতে না, অর্থনীতির ক্ষেত্রে। এই যে বিনিয়োগ হচ্ছে না যদি বলি, মানুষ মানে বিনিয়োগকারী সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না বা আদৌ কি হবে জানে না। সুতরাং এই সরকার কি হবে, এক ধরনের তো আইন আছে, আমরা জানি সরকার কি হবে, কিন্তু বিএনপিরা মানছে না। হ্যাঁ, সুতরাং শেষ পর্যন্ত কি হবে, এই অনিশ্চয়তা থাকবে। রাজনীতিতে অনিশ্চয়তা এটা আক্রান্ত করবে আসলে বাকি সব খাতকেই। আমি ঠিক জানি না ডক্টর দিলীপ, আপনি ইচ্ছে হলে মন্তব্য করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার স্বাধীনতা ছেড়েছে। যখন নির্বাচন আসে ব্যবসায়ী হিসেবে আপনি কিভাবে দেখেন? আমরা তো আসলে বর্তমানে রাজনৈতিক অস্থিরতার থেকে বেশ কয়েক বছর ভালো আছি, এটা বলতেই হবে। আমাদের যে হরতাল ধর্মঘট, এই জিনিসটা এখন নাই। আমরা ব্যবসায়ী হিসেবে চাই যে যারাই যা করুক যেন এই ধর্মঘট, মানুষ পড়ানো, এই রাজনীতির জন্য আর এই দেশে না আসে, এটাই হলো আমরা কামনা। কিন্তু সবাই যাতে ভোট দিতে পারে সেটা তো আবার দাবির ভিতরে থাকে। ভোট তো আমরা দিতে চাই এবং সবাই ভোট দিতে চাই, কিন্তু এখন ভোটের এই উত্তালে যেয়ে যদি জনগণের আবার পুড়ে মরতে হয় বা ব্যবসায়ীদের দীর্ঘদিন বন্ধ রাখতে হয়, সেটা তো আর এক ধরনের যন্ত্রণা। সেটা একটা বিষয় আছে, কিন্তু একই সঙ্গে আপনি ওই বিষয়টা মাথায় রাখেন যে যেমন জনগণকে যেমন পোড়ানো যাবে না, এটা অতি সত্যি কথা, কাউকে কষ্ট দেওয়া যাবে না। আবার কোনো রাজনৈতিক দলদেরকে মামলা মকদ্দমা জেলে পুরে রেখেও তো সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ রাখা যাবে না। এটি আমরা একটা স্থিতিশীল সরকার চাই, একটা রাজনীতিরও একটা গুণগত একটা পরিবর্তন চাই, যেভাবে এই দেশের মানুষ শান্তিতে থাকে, সবাই তার ভোটাধিকার দিতে পারে, এটাও যেমন চাই। আবার ভোটাধিকারের নামে জন্য আবার সেই আতঙ্কটা আমাদের ভিতর না আসে, এটি আমার। ডক্টর মজিদ, আপনি চালের দাম সম্পর্কে আপনার কোনো অভিমত আছে কিনা? আমি আজকেই পত্রিকায় দেখলাম যে 50 টাকা বা তার উপরে উঠে গেছে। 48 থেকে 50। এই জিনিসটা আসলে খুব কেয়ারফুল থাকতে হয়, বিশেষ করে নীতি নির্ধারক বা সকলকে। কারণ চালের বাজার এটা কিন্তু একটি সাধারণ একটা বিষয় না, এটা অনেক কিছুকেই ইন্ডিকেট করে। যেমন 70-র ইলেকশনের সময় মাননীয় আমাদের বঙ্গবন্ধু তখন বলেছিলেন যে 8 আনা করে চাল খাওয়ানো হবে বা ইত্যাদি বলেছিলেন। হি ওয়াজ রাইট, বা সবকিছু ঠিক আছে, কিন্তু কোন জনগণের সামনে বলেছিলেন, কাদের সামনে বলেছিলেন? যাদের ইনফ্লেশন, অন্যান্য পরিস্থিতি সম্পর্কে কোনো ইয়ে নাই, যার জন্যে পরবর্তীকালে যখন চালের দাম 10 টাকা হলো এক সময়, সবাই ওই 70 সালের ওই কথাটাই মনে রাখলো, রেখে জাস্ট ভুল বুঝলো, মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা। কিন্তু ইন দ্য মিন টাইম 73-তে সারা বিশ্বে তেলের যে সংকট তৈরি হয়েছিল বা হয়েছিল, সেগুলোরই প্রতিফল এসে কিন্তু এটা হয়েছে। তো তেমনি এখানেও এমন কিছু হয়তো বলা হলো যে এই দামে বা এই দেব, কিন্তু আসলে সেটা তো হচ্ছে না বা হয়নি। এইটা কেয়ারফুলি আমি মনে করি খুব সেনসিটিভ একটা বিষয়। চালের উনি খুব ভালো কথা বলেছেন। আসলে হয়তো বাস্তবতার কারণে চালের দাম বাড়তে পারে, কিন্তু কেন বাড়ছে, কিভাবে বাড়ছে সেটা বলা। আর একটা হচ্ছে উনি বলছেন যে কাদের সঙ্গে কথা বলছি সেটা একটা গুরুত্বের সঙ্গে রাখা। আর একটা বিষয় হচ্ছে যে মানে ইনফর্মড না রাখলে যেটা হয়, ইনফর্ম না রাখলে। এখানে আরেকটা সমস্যা যেটা এবার নতুন করে তৈরি হয়েছে, এটা আগে ছিল না, সেটা হচ্ছে যে চালের দাম বাড়তেই পারে যদি আপনার চাহিদা সরবরাহের মধ্যে সমস্যা হয়, হাওড়ের যে উৎপাদনে এক ধরনের সমস্যা হয়েছে সেখানে হতে পারে। কিন্তু বাজারে হস্তক্ষেপ করার মতো প্রয়োজনীয় চালের মজুদ সবসময় সরকারের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ থাকতে হয়, তা না হলে আপনি কিভাবে বাজারে প্রভাবিত করবেন। সবচেয়ে বড় সংকটের জায়গাটা হচ্ছে এখন যে সরকারের কাছে মজুদ অতি সামান্য।
আমরা যদি দেখি গত কয়েক বছরে বিশ্বব্যাংকের কাছে ঋণ নিয়ে 13 লাখ 14 লাখ পর্যন্ত ক্ষমতা সম্পন্ন আমরা বড় বড় খাদ্য গুদাম করেছি। আমাদের এখন চাল নাই 2 লাখের নিচে, 2 লাখের টনের নিচে আমাদের চাল আছে। তার মধ্যে সরকারের তো নিজের নানান ধরনের কর্মসূচি রয়ে গেছে। সুতরাং বাজারে কত কি দিবে আর কর্মসূচি খবর পাচ্ছি, প্রথম আলোতেই দেখেছি গতকাল, যে যখনই যেখানে চাল কিনতে যাচ্ছে সেখানে এখন ইন্টারন্যাশনাল প্রাইসের দাম বেড়ে যাচ্ছে এখন। সুতরাং আমি মনে করি এটা বড় ধরনের সংকট, এবং এই সংকটে এই সরকার চালের দাম নিয়ে আমার মনে হয় এখন পর্যন্ত পড়েনি, এইবারই সবচেয়ে বড় সংকটে পড়েছে। আমি জানি না এরা কীভাবে সামাল দিবে, সামাল দেওয়া অবশ্যই সরকারের দায়িত্ব, এবং এর দায়িত্ব কার? হ্যাঁ, যেমন আমরা একজন অর্থনীতি বিশ্লেষকের কত কথা বলেছিলাম যে এই ব্যাপারে বিশেষজ্ঞ, উনি বলেছেন যে 5 লাখ টনের নিচে নামলেই তো একটা SOS সংকেত খাদ্য মন্ত্রণালয় থেকে সরকারকে দেওয়া উচিত যে কমে যাচ্ছে, আমাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। সেটা না করে 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 যখন 2 লাখের নিচে এসছে, এখন আমরা যখন পত্রপত্রিকায় লেখা শুরু করেছি, এখন তখন তারা কীভাবে বাইরে থেকে খাদ্য আনবে, চাল কিনবে, এইটা নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কিন্তু অবশ্যই এর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। অবশ্যই। আমি একটু যেতে চাই ডক্টর দিলীপ রায়, আপনার কাছে ফিরে। আপনি বলতে চাচ্ছিলেন যে ওনার একটা বক্তব্যের সঙ্গে আপনি ভিন্ন মত পোষণ করছিলেন। ভিন্ন মত ঠিক বিষয়টা ওরকম না, কি বিষয়টা যেন আমি নিজেই আবার হয়ে যাচ্ছি। না, আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে কিছু কিছু লোকের কাছে কেন এত বেশি সোনার মজুদ, কোন কোন প্রতিষ্ঠানের কাছে কেন এত সোনার মজুদ। উনি বলছেন তারা দীর্ঘদিন ধরে রয়েছে, তাদের এখন শরিক বেশি হয়ে গেছে, সব মিলিয়ে নাম একটা কিন্তু শরিক অনেক। নাম আপন, কিন্তু এর মালিক হলো 6 থেকে 7 জন। 6 থেকে 7 জন হবে না, ওইটা ওই যে ডিফার করার না, ওই যে উনি বলছিলেন আমদানি করতে দিলে বা ইয়ে হতো অটোমেশন, না আমদানি করতে দিলে এটা হতো, এই কথা এটা আমি একটু বলি। 2003-4 সাল পর্যন্ত কিন্তু আমাদের 10 ভরি না 10 কেজি পর্যন্ত, 10 কেজি পর্যন্ত আমাদের আমদানির ছিল, অনুমতি ছিল 10 কেজির বার, 10 কেজি বার আনার ছিল। আমি রেকর্ড দেখলাম, কেউ আনে নাই। অর্থাৎ আমদানি করার জন্য কেউ অনুমোদন চায় না, এলসিও খোলে নাই। আমরা খালি বলি যে আমদানি করার অনুমতি ছিল তো। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা ঐতিহ্যগতভাবে একটি অস্পষ্টতার ভিতরে রাখা, এবং এটা উভয় পক্ষই সম্ভবত চায় যেটা স্পষ্ট না হোক। আসলে আমাদের দেশে যে কোনো একটা আইন প্রয়োগের কিন্তু এটা একটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমরা কিছু কিছু জিনিসকে ট্যাকেল দেওয়ার জন্য খুব কঠিন ভাষা প্রয়োগ করে সুন্দর করে আমরা একটা আইন তৈরি করি, কিন্তু করে দেখা যায় যে ওই কিছু লোক ওই আইনকে টুইস্ট করে ঠিকই ওখান থেকে বেরিয়ে টেরিয়ে চলে যায়। ফলে আলটিমেটলি ওই আইনটা যেই পড়ে ওই সাধারণদের উপর, যারা ওই টুইস্ট করতে পারে না, আমি এবার ফলে তারা সেই সমস্যায় হয়। সেই জন্য এখানেই এই ধরনের ফরমার এনবিআর চেয়ারম্যান, আপনি কি কখনো এটা ফলো করেছিলেন যে কেউ আমদানি করছে না? হ্যাঁ, আমরা করছি তো, বলছি তো ওইটাই। আমি 3 সালে তো আমি এনবিআর চেয়ারম্যান ছিলাম না, মানে আপনি যখন ছিলেন তখন তো আমরা এটা চলছিল, এটা তো ওইটাই। এবং এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, মানে এনবিআর এর সঙ্গে ব্যবসায়ীদের যোগসাজশটা কোথায়? এনবিআর এর সাথে ব্যবসায়ীদের যোগসাজশের বিষয় না, যেটা উনি বললেন যে আমদানি করতে দিলে আর আমাদের এই সমস্যা হতো না, আমরা করতে পারতাম, কিন্তু ওরা তো আনে নাই, ওরা তো আনে না, কেউ আনে নাই। আমাকে আপনি হাত পাও বেঁধে নদীতে ফেলে দিয়ে বললেন যে আপনি সাঁতরা। এই আমদানি যে সুযোগটুক রাখছিল 10 কিলোর, 10 কেজি মাল আনতে হলে এলসি করতে হবে। এলসির আগে কি করতে হবে? বাংলাদেশ ব্যাংকের নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে, এবং এলসি করা মানে যে ব্যাংকে যেয়ে ওই দেশের থেকে কন্ট্যাক্ট করে আসতে আসতে আপনার এই স্বর্ণটা 3 থেকে 4 মাস সময় লাগবে। এই 3 থেকে 4 মাস সোনা আনা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই এলসি দেখা যায় চুরি হবে, আবার এই 4 মাসে স্বর্ণের দাম 4 বার কমে যাবে, নয় 4 বার বেড়ে যাবে। আপনি কোন রেটের উপর এই স্বর্ণ? ইন্ডিয়াতে কি করে? ইন্ডিয়া থেকে যে আসে, আপনি ইন্ডিয়া কি করে? তারা ইম্পোর্টের ক্ষেত্রে ইন্ডিয়া তাদের ওখানে তো দুইটা ব্যাংক আছে, তারা ওই 2টা ব্যাংক বিদেশ থেকে স্বর্ণ আমদানি করে, এবং ওই 2টো ব্যাংকই ইন্ডিয়ার যত জুয়েলারি ব্যবসায়ী আছে তাদের চাহিদা মতন তারা সাপ্লাই দিয়ে থাকে। আমাদের দাবিটা ছিল যে এই স্বর্ণনীতি করতে যদি দীর্ঘ প্রক্রিয়াও হয়, তাহলে কমপক্ষে সরকার যে কোনো ব্যাংক থেকে স্বর্ণটা আমদানি করে নিয়ে আসুক। আমরা আমাদের বাজারে যারা ক্ষুদ্র মাঝারি বড় ব্যবসায়ী আছে, আমাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে অগ্রিম টাকা জমা দিয়ে আমরা স্বর্ণটা নেব। অতএব ওই পদ্ধতিতে যে সোনা আসলে
কেউ না কেউ তো আনতো, আপনি সবাইকে তো আর খারাপ বললে হবে না না, সবাইকে খারাপ বলা হচ্ছে না। আমরা ধরে নিচ্ছি এর ভিতরে 80% লোকই সরল বিশ্বাসে ব্যবসা করেন, পারিবারিক কারণে ব্যবসা করেন, পরম্পরায় ব্যবসা করেন, বেশিরভাগই না। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এই যে অচলাবস্থা, এটা উনি ভালো বলছেন যে যেমন ওনারা আমদানি করেন না, ওনারা যে আমদানি করছেন না আইন থাকার পরেও কার্যকর হয়নি, সেটাও কেউ ফলো করেনি। না, একটা আমি একটু আগেই বলেছি যে এটা ছোটদের খেলা না, ছোটদের বিষয় নেই, অনেক বড়দের বিষয়। শুধু স্বর্ণ যারা চালান করে তারাই জড়িত তা না, সরকারের মধ্যে যারা আছেন তারাও একটা বড় সংশ্লিষ্টতা আছে, এর বাইরে আরো অনেকে আছেন। হ্যাঁ, সুতরাং জিনিসটা এত সহজ না। এবং আমরা যে স্বর্ণনীতির কথা বলছি, এটা দ্রুত হয়ে যাবে এই বিশ্বাস আমি অন্তত করি না। আর সামনে নির্বাচন, আমাদের সময় নাই, নানান ধরনের বিষয়, আমি জানি না কতদিনে এটা হবে। আর এটা এক, আর কারণ সবাই চায় একটা অস্পষ্টতা থাকুক, বিশেষ করে এই ধরনের ব্যবসায়। এই ধরনের ব্যবসায় অস্পষ্টতা থাকলে এটা অনেকের জন্যই বেশি লাভজনক। বরং যদি অনেক বেশি স্পষ্ট করে দিই তাহলে এটা তো। আপনি কিভাবে দেখছেন এই যে ওনারা যে ধর্মঘট প্রত্যাহার করলো, এই যে একটা নেগোসিয়েশন প্রসেস হলো? আমি দেখেন ওনারা কেন ধর্মঘট ডেকেছিলেন, কেউ যদি প্রথম কথা, উনি এবার প্রথমবার না, দ্বিতীয়বার ধর্মঘট ডেকে আবার প্রত্যাহার করে নিলেন। আগেরবার তো যাওয়ার সাথে সাথে প্রত্যাহার করেছিলেন মোটামুটি, এবার একদিন পরে। এবার একটা আশ্বাস পেয়েছেন, আমি যতদূর জানি, যে শীঘ্রই একটা নীতিমালা হবে, হ্যারাস করা হবে না নীতিমালা পর্যন্ত। প্রধান কার্যালয় থেকে এক ধরনের আশ্বাস দেওয়া হয়েছে, এটা বিসিসি, এটা আমি জানি। একটা দিক আসলে ধর্মঘটে যাই নেই, আমরা একটা সত্য দিচ্ছিলাম আমাদের জুয়েলারি সমিতির থেকে, যে যদি আমাদের স্বর্ণ নীতিমালা না হয়, কারণ তাইলে আমরা ধর্মঘট করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা খোলা নেই। এবং এই বিষয়টা আমরা কয়েকটা দৈনিক পত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটা আকুল আবেদন দিয়েছিলাম। আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী এটা নজরে নিয়েছে তখন, এবং মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের দেশেরই প্রধানমন্ত্রী, উনি তো বাংলাদেশের সব খবরই রাখেন। এই তাঁতিবাজার থেকে কিভাবে আমরা স্বর্ণ পাই এটাও মাননীয় প্রধানমন্ত্রী জানেন, যার প্রেক্ষিতে উনি আমাদের প্রধানমন্ত্রীর যে মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক মুখ্য সচিব, এখন এইচডিজির সমন্বয়ক, ওনাকে এবং আমাদের এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি, ওনাকে দায়িত্ব দিয়েছে যে ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে তাদের একটা স্বর্ণ নীতিমালা আপনারা করে দেন। আমরা, আমাদের এফবিসিসিআইয়ের সভাপতি আমাদেরকে আহ্বান করছে যে আমি নির্দেশিত হয়েছি, আশা করি আপনাদের সমস্যাটার সমাধান হবে। মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আমার সাথে কথা হয়েছে, আপনারা ধর্মঘটটা প্রত্যাহার করে নেন, আমি আপনাদের স্বর্ণ নীতিমালা করে দিচ্ছি। তখন আমরা ব্যবসায়ী বলছিলাম, নীতিমালা না হওয়া পর্যন্ত আমরা যেটা আতঙ্কে বা উদ্বিগ্নে রয়েছি যে আবার কোথায় এসে কার দোকানে সোনা নিয়ে যায়, এ বিষয়ে আমাদের কি হবে। তখন উনি বলছেন নীতিমালা না হওয়া পর্যন্ত কোনো ব্যবসায়ীকে অযথা হয়রানি করা হবে না, এ বিষয়েও আমরা লক্ষ্য রাখব। এই প্রেক্ষিতে আমাদের জুয়েলারি সমিতির সভাপতি, সেক্রেটারি সহ আমরা তাৎক্ষণিক বৈঠক বসে আমাদের সমন্বয়ক দোলন সাহেব, এটা ঘোষণা আমরা সবাই মিলেই করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাইয়ে। আপনাদের একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল, সেটা করলেন না কেন ফাইনালি? প্রেস কনফারেন্সটা আসলে আমাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিল। প্রেস কনফারেন্সটা আমরা আলাদা, যেহেতু ওনার ওখানে গেছি, ওনার করার কথা সভাপতি মহোদয় এফবিসি, উনি তখন বলল যে না, এটা তো প্রেস কনফারেন্সের বিষয় না, আপনাদের সাথে বসছি, আর আপনারা একটা সমিতি যদি আমার এই ফেডারেশনে প্রেস কনফারেন্স করেন তাহলে আমার অধীনস্থ তো অনেক সমিতি আছে, তখন দেখা যাবে যে এটা প্রেস ক্লাব কেউ ছাড়াই গেছে। এই জন্য আমি কোনো আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করবো না, তবে আপনারা যেহেতু আপনাদের সমস্ত গণ্যমান্য ব্যবসায়ীরা আছে তাদের সামনে আমি ঘোষণা দেব। যার কারণে আমাদের মহিউদ্দিন সাহেব উনি প্রেসকে দুঃখ জানায় যে দেরি হয়েছে কারণে, তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করে উনি মৌখিকভাবে আমাদের এই আশ্বস্তটা করেছেন। কিন্তু একটা জিনিস ডক্টর মজিদ, সেটা হচ্ছে যে ওই যে 10 কেজি আমরা দেখলাম যে কিছু নীতিমালার কি যে 10 কেজি পর্যন্ত বার আমদানি করার অনুমতি দিতে হবে, খুলতে দিতে হবে, তারপরে লেনদেনের ক্ষেত্রে কিছু সুবিধা দিতে হবে, কিন্তু এইটা কি আসলে ফিজিবল নীতিমালা হতে চায়? একটা ভালো ফিজিবল নীতিমালাতে কি হওয়া উচিত? না, আমি একটু বলি ওনাদের থেকে। আমাদের বাজেট বক্তৃতা এবারের 104 পৃষ্ঠায় খুব স্পষ্ট করে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমরা স্থির করেছি সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে, কারণ এখানে অনেকগুলো ব্যাপার জড়িত, বাণিজ্য, শিল্প, বাংলাদেশ ব্যাংক এবং রাজস্ব বোর্ড,
সকল দপ্তরের সাথে আলোচনা করে স্বর্ণ আমদানি এবং জুয়েলারি শিল্পের জন্য একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হবে, যাতে এদেশের জুয়েলারি শিল্প বিকাশ লাভ করতে পারে এবং একই সাথে এই শিল্প বহির্বিশ্বে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বহির্বিশ্বেও রপ্তানি বাজার তৈরি করতে পারে। তারপরেই উনি বলেছেন এই নীতিমালা প্রণয়ন এই ক্যালেন্ডার বছর, কিন্তু এটা কিন্তু জুন মাস, ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করব বলে আশা করছি। খুব স্পষ্ট করে কিন্তু সরকারের সিদ্ধান্ত কিন্তু এখন খুবই, এবং এনবিআর কিন্তু খুব ক্লোজলি কাজ করছে এই নীতিমালা। আজ সন্ধ্যেবেলা ওদের সদস্যের সাথে আমার কথা হয়েছে। তো সুতরাং নীতিমালাটার দিকে কিন্তু সবাই হচ্ছে। এখন নীতিমালাটা কেমন হবে যেটা আপনি এখন বললেন, সেটা হচ্ছে আমাদের নীতিমালা তৈরি করতে গেলেই আমার যেমন 10 কেজি আমদানির যে নীতিমালা, সেটা তারা শেষ পর্যন্ত এক্সিকিউট করবে না আমার যা মনে হচ্ছে। উনি যেমনটি বললেন যে সহজভাবে না, এটা তো আপনি একটা দিক থেকে বলেন, কিন্তু কারোরই তো আমরা এলসি খুলতে বা কোনো উদ্যোগ নিতে পাইবেন সেই সময় কথা বলা হয়নি যে এটা এত কঠিন বা এটা এই জন্য। আপনি অন্যান্য দেশে দেন হ্যান্ড ক্যারিতে আপনি স্বর্ণ নিয়ে আসতে পারবেন 10 কেজি। আমি যদি হাতে ক্যারি করতে পারি তাহলে আমার এলসিটা হবে 2 দিনে, আর আমাকে যদি ব্যাংকের মাধ্যমে ওই প্রসেসগুলি ফলো করে দিতে হয় তাহলে 5 থেকে 6 মাস সময় লাগবে। তো 6 মাসের সোনার দাম আমি 10,000 টাকায় আজকে এলসি করলাম, তখন সমিতির তরফ থেকে বলা হয়নি কেন? না তখন আপনার 10 কেজি আপনার ইভেন হাতে বহনের কোনো সুযোগ ছিল না। না আপনি সেই সময় আইনটা বোধহয় দেখা নেই আমাকে। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে নীতিমালাই করা হবে সেটা কিন্তু এই যে বাস্তব অবস্থাকে পর্যবেক্ষণ করে, বাস্তব অভিজ্ঞতা বলতে কি, ওই যে যেমন উনি বললেন পারিবারিকভাবে সোনা বহুদিন ধরে চলে আসছে, কিন্তু আমার পুরানো সোনা না সোনা কতদিনের কি ব্যাপার, আর প্রতিদিন আপনার ডিজাইন চেঞ্জ হচ্ছে। আমি শুধু সোনা আনলে তো হবে না, একে আমাকে বিপণনযোগ্য সেই ধরনের খুব মডার্ন টেকনিক ব্যবহার করে সেইটাকে করতে পারলে রপ্তানি। কারণ আমার যখন আমি সোনা, আমি যে বাইব্যাক সিস্টেমের মতো আর কি, আমি র মেটেরিয়াল আনলাম, আমি ভালো করে সেইটাতে কিছু করে তারপরে রপ্তানি করতে পারলেই হবে। কারণ আমার দেশের ডিমান্ড তো আসলে অত বেশি না, যেটা আছে সেটা দিয়ে চলে। কিন্তু এটা আমদানি করলেই ওর সাথে রপ্তানির প্রশ্ন এসে যাবে, আর রপ্তানি করতে গেলে এটাকে একটা শিল্প হিসেবে ঘোষণা করতে হবে, এবং সেই শিল্প সে যেন নিজে তৈরি করতে পারে। কারণ আমাদের আসলে এই ক্রাফটসম্যানশিপ দিয়েই কোনো রকমে চালানো হয়েছে, আমাদের কিন্তু আসলে কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠে। সুতরাং এখানে শিল্প মন্ত্রণালয়ের বা ওইভাবে করলে তারপর, এন্ড ইট উইল টেক টাইম। এটা কিন্তু এরকম আপনি সেটা হচ্ছে 3টে বিষয়কে নিশ্চিত করা দরকার কিনা। একটা হচ্ছে এক্সিস্টিং যে সোনা আছে তার পরিমাণ যাই হোক না কেন সেটার একটা ভ্যালিডেশন, সেটা বৈধতা দেয়া। একটা হচ্ছে সোনার ভবিষ্যৎ যোগানকে বৈধভাবে করা, আর একটা হচ্ছে সোনার প্রসেস এবং সেলিংটাকে একটা বৈধ প্রসেসের ভেতরে নিয়ে আসা। এই 3টে বিষয়কে মাথায় রেখে কি নীতিমালা প্রণয়ন করা উচিত? আমি মনে করি যে এর বাইরেও আরো বেশ কিছু বিষয় আনা উচিত নীতিমালায়। এগুলো তো একটা ব্যবসায়ের দিক থেকে, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ভোক্তা যদি হয়, তার জায়গা থেকেও কিন্তু নীতিমালার একটা জায়গা থাকতে হবে অবশ্যই। এটা দুইভাবে, একটা হচ্ছে যে ধরেন আমরা সারা বিশ্বে কি দেখি এখন, আপনি ভারতে যদি দেখেন, শুধু যে সোনা এখন গয়না তৈরি করিতে ব্যবহার হচ্ছে তা কিন্তু না, নানানভাবে কিন্তু সোনার ব্যবহার রয়েছে। বিশেষ করে যখনই আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি একটু টালমাটাল হয়, তখনই কিন্তু দেখেন যে সোনার চাহিদা কিন্তু বেড়ে যায়। সুতরাং সবাই কি মানুষ গয়না কেনার জন্য সোনা কিনে রাখে? তা নিশ্চয়ই না। বিনিয়োগের একটা বড় জায়গা হচ্ছে, বিনিয়োগের একটা বিশ্বব্যাপী এখন বিনিয়োগের একটা বড় জায়গা হচ্ছে গোল্ড বার বা গোল্ড কয়েন, গহনা না। কারণ গহনার মধ্যে তো এক ধরনের খাদ মিশাইতে হয় স্বাভাবিকভাবে, ওটার দাম কমে যাবে আপনি যখন এক্সচেঞ্জ করতে যাবেন, আগের দাম তো দিবে না, কারণ যেহেতু খাদ মিশানো হয়। সেখানে আমি মনে করি নীতিমালার মধ্যে 2টা বিষয় স্পষ্ট হওয়া উচিত। সেটা হচ্ছে যে সোনাকে আমরা বিনিয়োগের একটা মাধ্যম হিসেবে যাতে আমরা ব্যবহার করতে পারি। আপনি অস্ট্রেলিয়ায় প্রথম পৃথিবীতে 2003 সালে সম্ভবত প্রথম যে সোনাও যে এক ধরনের, আমরা যে বন্ড, যে শেয়ার বাজারে বন্ড কেনা বেচা করি, এই সোনার গোল্ড বন্ডও যে হতে পারে, যেটাকে ওরা বলে যে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড প্রোডাক্ট, সেটা অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট প্রথম শুরু করেছিল, এবং এটা কিন্তু খুবই জনপ্রিয়। এখন ভারতের কিন্তু গোল্ড বন্ড আছে। আমি ধরেন আমি যদি এখন গহনা কিনে রাখি, কিন্তু সেটা 8 বছর পর, 10 বছর পর, 5 বছর পর আমি তো ওই দাম আপনি দিবেন না আমাকে, কিন্তু আমি যদি বার কিনে রাখি তাহলে কিন্তু আপনাকে দিবেন। কিন্তু এখন আমি বার কিনে রাখাটা আমার জন্য কতখানি নিরাপদ?
বা আমি কতখানি কিনতে পারবো। এখন ভারতের সেই ব্যবস্থাও আছে, বন্ড যেরকম গোল্ড বন্ড, এরকম নানান ধরনের বন্ডের ব্যবস্থা রয়েছে। আমি 5 বছর ব্যাপী 10 বছর মেয়াদি আমি এখন টাকা দেবো, আমার ওইটা টাকার বিনিময়ে এই পরিমাণ সোনা কেনা হবে। আমি 5 বছর পর মেয়াদ শেষ হয়ে গেলে ওই সোনার দাম যদি বেড়ে যায় আমি সেই পরিমাণ টাকা পাবো। সুতরাং নানানভাবে কিন্তু এই যে ধরেন বাজেটে নানান ধরনের কথা হচ্ছে যে ব্যাংকে আমানতের উপরে আবগারি শুল্ক বসার কারণে ব্যাংক থেকে মানুষ দূরে সরে যাবে, শেয়ার বাজার মানুষ যেতে পারে না, পারিবারিক সঞ্চয়পত্র এখান থেকে সুদের হার কমিয়ে দেওয়া হবে, তাই মানুষ যাবেটা কোথায়? এখন এই ধরনের নতুন নতুন ব্যবস্থা না করি যদি আমরা, তাহলে কিন্তু মানুষের যাওয়ার জায়গাটা থাকবে না। সুতরাং সোনা নীতির ক্ষেত্রে আমি যদি শুধু ব্যবসায়ীদের কথা চিন্তা করি, ভোক্তাদের স্বার্থ দুই দিক থেকে, একটা হচ্ছে যে সোনাটা ভালো খারাপ সেটা তো আছেই, সেই স্বচ্ছতার ব্যাপার হচ্ছে সোনাটা কোথায়, মানে এট দ্য এন্ড অফ দ্য ডে ইকোনমিক টুল হিসাবে তার ব্যবহার। হ্যাঁ, হ্যাঁ, সুতরাং এখন সারা বিশ্বের জনপ্রিয় খুব, আমাদের তো কোনো ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট নাই এই ধরনের। সুতরাং আমি মনে করি যে আমরা যখনই এই ধরনের নীতিমালার কথা বলবো, নীতিমালাটা শুধু একদিক থেকে না ভেবে সামগ্রিকভাবে আমরা সামনের বিশ্বে এগিয়ে যাচ্ছি, সামনের দুনিয়ায় আমাদের নানান ধরনের বেড়েছে। আপনার কোনো কিছু বলা আছে ডক্টর দিলীপ রায়? না, আমি ওই যে কথাটা আলোচনা আসছে, আমাদের সাংবাদিক ভাই বলছেন আর আমাদের প্রাক্তন চেয়ারম্যান মহোদয় বলছেন, আসলে নীতিমালার ভিতর তো আমার যে জিনিসটা নিয়ে আজকে আমি আতঙ্কিত, আমার ঘরে যে স্বর্ণটা আছে এই স্বর্ণটার বৈধর একটা পথ আমার আসতে হবে, সেটা গভর্নমেন্টের একটা ট্যাক্স দিয়েই হোক বা আমার ডিক্লারেশনের মাধ্যমে আমার বর্তমান যে মজুদটা আছে আমি ডিক্লেয়ার করব। এরপরে এই নীতিমালার আলোকে আমাকে স্বর্ণ আমদানি করতে হবে। এই জিনিসটা হওয়ার পরে যদি কোনো ব্যবসায়ীর এর থেকে ব্যত্যয় ঘটে, তখন সরকার তার প্রচলিত আইনে যা শাস্তি দেবে আমরা ব্যবসায়ীরা মেনে নিতে রাজি। আমার একটাই আহ্বান থাকবে যে আমরা পরম্পরাভাবে আমরা উত্তরাধিকার সূত্রে যেভাবে পেয়ে আসছি, যেমন আমার চেয়ারম্যান মহোদয় তো আমার কাছে ভ্যাট ট্যাক্স নিচ্ছে, সেদিন যদি আমাকে প্রশ্ন করা হতো যে আপনার স্বর্ণের উৎসটা কি, আমি কিন্তু তাহলে 20 বছর আগে আমি ফলে আপনি ওইটার একটা বৈধতা দান চাচ্ছেন। আমার এই আপনার কি মিনিটে কিছু অ্যাড করার আছে কিনা ডক্টর? না, এরকম বিভিন্ন সিচুয়েশনে তো একটা প্রবিধান বা প্রতিবিধান তো বেরিয়ে আসেই, এটা ঠিক, কিন্তু বারবার কিন্তু ওই প্রশ্ন থেকে যাচ্ছে, সকলে তো জমা করে নাই, সকলে কিন্তু এটা মজুত করে নাই, কেউ কেউ করেছে। এই করাটা, এই ডিক্লারেশন দিতে তো কাউকে নিষেধ ছিল না, যে আপনি বললেন আগে ভ্যাট চান নাই কেন বা ইত্যাদি, এটা তো কারো নিষেধ ছিল না। এবং আপনার ইনকাম ট্যাক্সের ফর্মে বা আপনার ওই যে জীবন মানের ফর্মে বা আপনার ব্যবসার যে রিটার্ন, সেখানে তো সব তো লেখা আছে যে আপনার কি তার ভ্যালু কত, কি কত, তো সেগুলো তো বলা থাকলে তো আজকে আপনার শুল্ক গোয়েন্দা। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ডক্টর দিলীপ রায়, শওকত হোসেন মাসুম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার আপনার কথা শুনে মনে হলো সকলেই কবি নয়, কেউ কেউ কবি। জীবনানন্দ দাশ বলেছিলেন সকলেই মজুদদার নয়, কেউ কেউ মজুদদার। ফলে তাদের দিকে আলাদাভাবে দৃষ্টিভঙ্গি রাখাটা বোধহয় খুব বেশি অন্যায় কিছু হবে না। তবে যেটা মূল বিষয় আমি শওকত হোসেন মাসুমের পয়েন্ট থেকে আসতে চাই, সেটা হচ্ছে যে গোল্ডকে ইকোনমিক টুল হিসেবে দেখতে হবে, তার ইকোনমিক বিহেভিয়ারের প্যাটার্ন তৈরি করতে হবে এবং তার ইকোনমিক সাধারণ মানুষের কাছে তার ইকোনমিক ভ্যালুটাকে তৈরি করতে হবে, সেটা হচ্ছে মূল বিষয়। একই সঙ্গে স্বর্ণ ব্যবসায়ীরা যে দাবি করছেন সেই দাবিকে মাথায় নিয়ে অতি দ্রুত, যেভাবে বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী বলেছেন, একটা স্বর্ণ ব্যবহার নীতিমালা, স্বর্ণ আমদানি নীতিমালা, স্বর্ণের বাস্তবতা এবং বৈধতার বিষয়টি দ্রুত নিশ্চিত করা দরকার। কারণ শওকত হোসেন মাসুম বারবার বলছিলেন এটি ছোটদের ব্যাপার নয়, এটি বড়দের ব্যাপার। কত বড়দের ব্যাপার পুরোটা তো আমরা আলোচনা করতে পারলাম না, হয়তো ভবিষ্যতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।